আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 11 দিন বাকি। এই সময় তোমাদের মনে সবচেয়ে বড় যে কোশ্চেনটা থাকে যে ভাইয়া কনফিডেন্সের অভাবে আগাতে পারি না, এক্সাম কিভাবে দিব, এক্সামের মধ্যে কিভাবে নিজের কনফিডেন্স ধরে রাখবো সে ব্যাপারটা বুঝতে পারি না। সো এই জন্য তোমার এক্সামে তুমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত টাইমটা হ্যান্ডেল করবা, কিভাবে পুরো 1 ঘন্টার এক্সাম তুমি অ্যাটেন্ড করবা, এটা তুমি যদি বাসা থেকে প্ল্যান করে না যাও, পরীক্ষার হলে এমন পরিস্থিতি আসবে যে তুমি মেন্টালি ব্রেকডাউন হয়ে যাবে, তুমি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে না। যদিও তুমি সব পারো, তোমার সব পড়া আছে, তোমার সব রিভাইজ দেওয়া আছে, বাট স্টিল তুমি আউটপুট দিতে পারবে না। সেজন্য মেডিকেল এক্সামের স্ট্র্যাটেজিটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে সেই মেডিকেল এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এবং এই মেডিকেল এক্সাম স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে আমি 75+ অ্যান্সার করেছি, 75+ অ্যান্সার করিনি, অ্যান্সার তো করছে বেশি, মানে 75+ মার্ক তুলেছি। আমার মার্ক ছিল 79.25, ঠিক আছে? সো এই 79.25 এই মার্কটা আমি কিভাবে তুলেছি আজকে সেই প্রসেসটাই শেয়ার করব, ঠিক আছে? সো আসো কথা নাম্বার শুরু করা যায়। ফার্স্ট অফ অল, আমি যদি একদম শুরু থেকে ব্রেকডাউন করি টোটাল জিনিসটাকে, 100টা এমসিকিউ আমাকে 1 ঘন্টা দিতে হবে। সো 100টা এমসিকিউ 1 ঘন্টায় তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব সলভ করে করে আগাবো, আমি কোনোটা বাদ দিব না, একদম ওইটা সলভ না করে পরেরটায় যাব না, বিপদে পড়ার সময়ের ব্যাপার। সেজন্য স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ঠান্ডা মাথা আগাতে হবে যে আমি কোনোটা জিনিস না পারলে সেটা যদি ধরে বসে থাকি, বাকি জিনিসগুলা আমার যেটা আমি পারি সেটা মিস হয়ে যাবে। এখানে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে, তোমার টার্গেট থাকবে ক্ষতিটা কমানো। ক্ষতিটা তুমি কিভাবে কমাইতে পারো, তুমি 4টা রাউন্ডে জিনিসটা ভাগ করো, 4টা রাউন্ডে তুমি হচ্ছে তোমার এক্সামটাকে ভাগ করো। কিভাবে করবা? ফার্স্ট রাউন্ড তুমি যখন দিবা, তুমি 1 থেকে 100 পর্যন্ত ঠিক যে যে কোশ্চেন তোমার দেখা মাত্র মাথায় অ্যান্সার এসে পড়তেছে, যে এই কোশ্চেনটা আমি জাস্ট দেখতে বাংলাদেশের রাজধানী কোনটা, তোমার অপশনে দেখা লাগবে না, মাথায় অ্যান্সার এসে পড়ছে ঢাকা, তুমি জাস্ট অপশনটা খুঁজবা, একের কত সি হবে, একের সি দাগাই দিলা, পরে কোশ্চেন চলে গেলা। এই টাইপের কোশ্চেন গুলা যেটা মনে করো ওয়ান শর্ট কোশ্চেন, ওগুলা হচ্ছে তুমি রাউন্ড ওয়ানে দাগাবা, ওগুলো তুমি রাউন্ড ওয়ানে দাগাবা। তাহলে রাউন্ড ওয়ানে তুমি যদি তোমার একদম পারাগুলো দাগায় ফেলো, তাহলে মোটামুটি তুমি এই একটা রাউন্ড ওয়ান দিয়ে গেস করে ফেলতে পারবা যে তোমার মেডিকেল এক্সামে কত মার্ক শিওর আসতেছে। তুমি 50টা শিওর হয়ে থাকলে মানে তোমার আর যে 50 নিচে মার্ক নামবে না, আনলেস তুমি নেগেটিভ ওই রকম খাও, নামলে 45 নিচে যাবে না। তুমি 60 পাইলা, তুমি 60টা হচ্ছে রাউন্ড ওয়ানে অ্যান্সার করতে পারলা, এই 60-এর নিচে অ্যাটলিস্ট তোমার মার্ক নামবে না, 1-2 মার্ক নিচে নামতে পারে, বাট এর বেশি নামবে না। তুমি মিনিমাম একটা রেঞ্জ ধরতে পারবা যদি তুমি রাউন্ড ওয়ানটাকে ওভাবে শেষ করে একদম ওয়ান শট যেগুলো তুমি একদম দেখা মাত্র পারবা সেগুলো দাগা ফেলো, ঠিক আছে? তো আমি হচ্ছে ওয়ান শটে মোটামুটি তোমার 60টার মতো এমসিকিউ দাঁড়িয়েছিলাম, 60টার মতো এমসিকিউ হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, এবং আমার টাইম লাগছিল মোটামুটি এখানে 25 মিনিট, ঠিক আছে? 25 মিনিট আমি কিন্তু টাইম ডিস্ট্রিবিউট করে নিয়ে গেছিলাম যে আমি রাউন্ড ওয়ানে মোটামুটি ফার্স্ট হাফ অ্যান আওয়ার ইনভেস্ট করবো। সো আমার আলহামদুলিল্লাহ 25 মিনিটসই হয়ে গেছে। 25 মিনিটসটা আমি এদিকে লিখি, এখানে আরো অনেক কিছু দেখার জন্য আছে। সো এখানে হচ্ছে আমার টাইম লাগছিল 25 মিনিটস, খেয়াল করে দেখো, এদিকে হচ্ছে 25 মিনিটস আমার লাগছে। এরপর হচ্ছে রাউন্ড টু, রাউন্ড টু তে আমি রাখছি অনেক হচ্ছে রাউন্ড ওয়ান রাউন্ড একসাথে করে, বাট আমি এটা আলাদা করে আরেকবার দেখছি, আমি ম্যাথ গুলো আলাদা আলাদা ভাবে করছি। যেগুলো ম্যাথ তুমি জাস্ট সূত্র নিবা, সূত্রের ভ্যালু বসাবার তোমার মান আসবে, হ্যান্ড ক্যালকুলেশন, ওই টাইপের একদম ইজি হ্যান্ড ক্যালকুলেশন গুলা, ইজি হ্যান্ড ক্যালকুলেশন। এইখান থেকে মোটামুটি 12টার মতো এমসিকিউ ছিল, 12টার মতো এমসিকিউ আমি ঠান্ডা মাথায় সবগুলো করতে আমার আমি আধা মিনিটের মতো করেছি, আধা মিনিট আমার হয়ে গেছে, 30 সেকেন্ডে হয়ে গেছে। 6টা এমসিকিউ তোমার মোটামুটি 12টা এমসিকিউ করতে কতক্ষণ লাগে? 12টা এমসিকিউ করতে যদি তুমি আধা মিনিট করে ধরো, তোমার 6 মিনিট লাগবে। সো আমার মোটামুটি 6 মিনিটে বেশি আরো হচ্ছে 7-8 মিনিটের মতো লাগছিল, ধরলাম 10 মিনিট লাগছে। খেয়াল করে দেখো, 35 মিনিট আমি 72টা লাগেছি, এবং মোটামুটি 72টার মধ্যে আমি শিওর ছিলাম যে না ইনশাল্লাহ এই 72টা আমার হয়েছে, প্লিজ এখান থেকে আমি 70 আশা করতে পারি। বাট তারপর যখন আমি এক্সামের খাতাটা এমসিকিউ যে ওএমআরটা আমাকে দেওয়া ছিল, ওএমআরটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আমি দেখি যে আমার আর কোনো অপশন পারার মধ্যে নাই। যেটাই দেখি কনফিউজ লাগে, যেটাই দেখি মনে হয় এটার অ্যান্সার তো বুঝতেছি না কি হবে। যদি তুমি এই টাইপের কোয়েশ্চেন নিয়ে আগেই প্যানিক করে ফেলো, এই যে 72টা আমি অ্যান্সার করছি, বা তুমি যে আমার জায়গায় থাকলে আরো 70টা 72টা 75টা অ্যান্সার করতে পারতা, তুমি সেটাও পারবা না, মেন্টাল ব্রেকডাউন। ওই টাইমে আমারও মেন্টাল ব্রেকডাউন শুরু হয়েছিল, বাট দেন আই ক্যালকুলেটেড যে আমার বাকি 28টা কোয়েশ্চেন বাকি, যদি 28টাই ভুল করি, এটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেস সিনারিও, তো আমার 7 মাইনাস যায় 65, আর একটা ঠিক হইলো আমার দেখা যাবে 66 67, মানে একটা কাট মার্কের জন্য মার্ক তুলতে পারতেছি। তো এর মানে আমার এখনো আশা আছে, আমি ঠান্ডা মাথায় এখনো 2-1টাও কারেক্ট করতে পারি, স্টিল আমি অন্তত একটা সিট বা একটা চান্স এনশিওর করতে পারবো। সেইভাবে হচ্ছে আমি রাউন্ড 3 দেওয়া শুরু করছি, এবং রাউন্ড 3-তে
যেগুলো হচ্ছে আমাকে চিন্তা করে, ওয়ান শট না, যেগুলো হচ্ছে আমাকে চিন্তা করে, একটু থটফুল কোয়েশ্চেন, একটু চিন্তা করে দাগানোর মতো কোয়েশ্চেন, একটু সময় নিয়ে অপশন গুলো অ্যানালাইসিস করে দাগানোর মতো কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমি অ্যান্সার করেছি থটফুল কোয়েশ্চেন। এবং মোটামুটি থটফুল কোয়েশ্চেনের মধ্যে আমি 85 থেকে 86 টোটাল, মানে হচ্ছে আমি আরো 10-12টা অ্যান্সার করার পর দেখলাম 85 থেকে 86টার মতো হয়েছে। তারপর হচ্ছে আমি দাগানো শুরু করছি আমার ফাইনাল রাউন্ড। এটা হচ্ছে পরীক্ষা ঠিক 10 মিনিট আগে, মোটামুটি এখানে 35 মিনিট, আমার এখানে আরো 15 মিনিট চলে গেছে চিন্তা ভাবনা করতে করতে, 15 মিনিট 20 মিনিট চলে গেছে, আর এখানে আছে 10 মিনিটের মতো। এই রাউন্ড পরে আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট যেগুলো আমি কনফিউজড, আমি বুঝতেছি না, আমি চিন্তা ভাবনা করছি, স্টিল মাথায় অ্যান্সার আসতেছে না, সেইগুলা আমি দেখো আমি থটফুল কোশ্চেনে কিন্তু পার এমসিকিউ যদি 15 মিনিট আমি নিয়ে থাকি, আমি পার এমসিকিউ 1 মিনিট করে পাইছি। হিউজ টাইম কিন্তু মেডিকেল, কারণ তুমি শুরুতে অলরেডি তোমার পার মিনিট দাগা ফেলছো, তোমার টাইম হচ্ছে স্কোপই নাই, তুমি বাকি 15টা 1 মিনিটে 15 মিনিট দাগাও না, স্টিল ইউ হ্যাভ 10 মিনিটস লেফট। বাকি রাউন্ড করে আমি কি করছি, যেগুলো ডাবল অপশন কনফিউজ, আমার মনে হইতেছে এ ও হবে, সি ও হবে, বি ডি হবে না, আমি শিওর, ওই টাইপের কোশ্চেন গুলো আমি তখন অ্যান্সার করা শুরু করছি। এবং বাকি 10 মিনিটে আমি মোটামুটি 6 থেকে 7টা গেস করে দাগাইতে পারছি। 93টা আমি অ্যান্সার করে আসছি হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশন। ঠিক আছে, টোটাল 1 ঘন্টাকে আমি এইভাবে ডিস্ট্রিবিউট করছি, এবং আমিও তোমাদেরকে বলবো এইভাবে 4টা রাউন্ড দিবা, এবং এই প্র্যাকটিসটা তুমি করবা রোজ বাসায় সকাল 10টা বাজে একটা ফুল মেডিকেল স্ট্যান্ডার্ড ওএমআর নিয়ে বসে, নিজের হাতে দাগাবা, ঘরে বসে এক্সাম দিবা, নিজের টেবিলে যেখানে পারো সেখানেও দিতে পারো, ভিন্ন এনভায়রনমেন্ট চাইলে তুমি সেই টেবিল থেকে উঠে অন্য রুমে গিয়ে অন্য একটা টেবিলেও এক্সাম দিতে পারো, বাট ওই টাইমে একটা এক্সাম দিয়ে এই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। এই জিনিসটা আমি প্র্যাকটিস করছিলাম, আমার আয়ত্তে ছিল, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছেন, যে জন্য আমি সেটা মেডিকেল এক্সামে অ্যাপ্লাই করতে পেরেছি, এবং যার ফলে আমি যে 93টা দেখাইছি তার মধ্যে আমার মোটামুটি ওই যে এক্সট্রা যে আমি এখানে আরো কাটা দেখাইছি, আমার 72টা পর এখানে আরো এক্সট্রা 21টা দেখানো হয়েছে না, এই 21টার মধ্যে আমার 11টা কারেক্ট হয়েছে, 10টা ভুল হয়েছে। ঠিক আছে, সরি 10টা কারেক্ট হয়েছে, 11টা ভুল হয়েছে, তো ওখান থেকে আমার 2.75 মাইনাস দিয়ে আমার এই 93 থেকে আরো কাটছাট করে টোটাল মার্ক আসছে 79.25। ওকে, সো এখন হচ্ছে এটা আমি ফুল মেডিকেল এক্সামটা আমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মানে অ্যাটেন্ড করেছি সেই জিনিসটা তোমাদের জানালাম, বাট এই জিনিসটা শুধু জানলাম, এই জিনিসটা জেনে আমি সেভাবে প্র্যাকটিস করলাম, বাট আমি ভাই আপনার মতো পারতেছি না, আমার স্টিল এইখানে 60টা আমার 40টা এমসিকিউ ওয়ান শট পড়তেছে, ম্যাথ এমসিকিউ আমি হচ্ছে 12টা জায়গায় 5টা 6টা করতে পারতেছি, আমি এখানে 93 দূরের কথা, আমি 63টা 60টা 70টা দাগাইতে পারতেছি, তারপর আমার মার্কার বাড়তেছে না, আমি আর বাড়াইতে পারতেছি না, আমার কথা সবই কনফিউশন লাগতেছে, কারণটা কোথায়, কারণগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব। কারণগুলো নিয়ে যখন আমি কথাবার্তা বলবো বেশ কিছু জিনিস আসবে আমার এই লাস্ট মোমেন্ট পড়ার মধ্যে, ঠিক আছে, আমার লাস্ট মোমেন্ট পড়ার মধ্যে আরো বেশ কিছু জিনিস আসবে, ঠিক আছে, তো লাস্ট মোমেন্ট পড়ার মধ্যে আমার আরো বেশ কিছু জিনিস আসবে, যদি আমি সেই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তুমি দেখো এই টাইমে আমাদের সবচেয়ে প্যানিকের মোমেন্ট কি থাকে, এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফো আমি জাস্ট তোমাকে একটা কথা বলবো, যদি আগে এক্সট্রা ইনফো পড়ে থাকো, যদি তোমার আগে এক্সট্রা ইনফো পড়া থাকে, তাহলে তুমি এক্সট্রা ইনফো গুলা যা যা পড়ছো সেগুলো একবার করে চোখ বুলা যেতে পারো, বাট যদি না পড়ে থাকো এই মুহূর্তে লাস্ট 10 দিন এক্সট্রা ইনফো দেখার দরকার নেই। আবুল হাসান স্যার, আজমল স্যার, হাজারি স্যার, আর এদিকে ইসহাক স্যার, এই 4টা বই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 4টা বই ভালো মতো করে যাও, ইনশাল্লাহ তোমার চান্স মিস হবে না। এক্সট্রা ইনফো হচ্ছে তোমার র্যাঙ্ক বুস্টার, এক্সট্রা ইনফো হচ্ছে তোমার র্যাঙ্ক বুস্টার, ঠিক আছে, তোমার র্যাঙ্ক বাড়াবে, তোমার র্যাঙ্কটাকে নর্মাল একটা মানে জেলা মেডিকেল থেকে টপ মেডিকেল, বিভাগীয় মেডিকেল সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। সো এক্সট্রা ইনফোর জন্য তুমি যদি তোমার মেইন ইনফো ভুল করো, তোমার চান্স মিস হয়ে যাবে। আমি আবার বলতেছি, চান্স মিস হয় সহজ জিনিস ভুল করার জন্য, চান্স মিস হয় সহজ জিনিস ভুল করার জন্য, তুমি জাস্ট সহজ জিনিস ভুল করবা না, তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সহজ জিনিস জাস্ট ভুল করবা না, যেগুলো সবাই পারবে সেটা তোমার পারতে হবে, ঠিক আছে, এটুকু যদি করতে পারো তোমার চান্স হয়ে গেছে। এখন এটার জন্য তোমার এক্সট্রা ইনফো লাগবে না, তোমার লাগবে কি, তোমার লাগবে মূল বই এবং সাথে অনুশীলনী, অনুশীলনী লাগবে কেমিস্ট্রি এবং ফিজিক্সের। আজকে স্যার এবং কবির স্যার অনুশীলনী যদি এখনো না পড়ে থাকো, কবির স্যার দেখে যাও, যদি এখনো তমন স্যার না পড়ে থাকো দেখে যাও, দেখতে হবে, এটা আসে, প্রতিবার আসে, এখানে কমন আসবে, এই অনুশীলনী থেকে তুমি মেনলি মার্কটা তুলবা। আর মূল বইগুলো ভালো করে বলবে, মূল বই ফোকাস দিবা মেনলি বায়োলজির জন্য, বায়োলজির জন্য মূল বইটা ভালো মতো ফোকাস দিবা, কেমিস্ট্রির জন্য বায়োলজি, কেমিস্ট্রির জন্য হচ্ছে মূল বইটা ভালো মতো ফোকাস রাখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে মূল বই অনুশীলনী দুটোই সমান গুরুত্বপূর্ণ, বায়োলজির ক্ষেত্রে মূল বইটা মেইন গুরুত্বপূর্ণ, আর ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনুশীলনী থেকে মেইন বই অনেকখানি কভার হয়ে যায়, মূল বই একটা রিডিং না। সো এই তো হচ্ছে তোমার পড়াশোনার যে ম্যাটেরিয়ালস গুলো তুমি এখন লাস্ট মোমেন্টে রিভাইজ দিচ্ছ, কিভাবে রিভাইজ দিতে হয় এটা সাদা ভাই অলরেডি ভিডিও বানিয়েছে, তোমরা সেটা দেখেছো, ঠিক আছে, তো আমি ম্যাটেরিয়ালস নিয়ে কথাবার্তা বলতেছি। এবং সাথে আরেকটা জিনিস যেটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে স্পেশালি জিকে ইংলিশের ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছরে মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাবি, জাহাঙ্গীরনগর,
চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী, জিএসটি, যেখানে যা কোশ্চেন আসছে সবই লাগবে। লাস্ট মিনিটে ভাই আমি এত কিছু দেখতে পারতেছি না, আমি এত কিছু সলভ করিনি, মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাবি, এই চারটা দেখে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এই চারটা অ্যাটলিস্ট তোমার দেখতেই হবে। ওকে, এই চারটা অ্যাটলিস্ট তোমার দেখতেই হবে। তো এখন এই চারটা যে অ্যাটলিস্ট তোমার দেখতে হবে, এর বাইরে তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করবা? এক্সাম দিতে হবে। এখন তুমি পড়াশোনা অনেক করছো, এক্সাম দিয়ে লাস্ট মোমেন্টে নিজেকে আরো বেশি হচ্ছে মানে শানিত করতে হবে, আরো বেশি ঝালাই করতে হবে, এবং সেই কাজের জন্য তুমি ডেইলি একটা পেপার তো রিভাইজ করতেছো, ডেইলি একটা পেপার নিজে রিভাইজ করতে পারবে না, অলরেডি তোমরা 3টা 4টা রিভাইজ শেষ করে গেছো, এখন ডেইলি এক পেপার রিভাইজ করা ইউজ টু হয়ে যাওয়ার কথা। জাস্ট তুমি গুরুত্বপূর্ণ লাইন যেটা তুমি পারো সেটা হচ্ছে টাইম ইউজ করবা, যেটা তুমি পারো অলরেডি তুমি জানো যে এটা থেকে অ্যান্সার আসলে আমি পারি, বইটা খোলো, একবার জাস্ট দেখো, একবার রিডিং পড়ে যাও, পরের টপিকে চলে যাও, একবার রিডিং করে পরের টপিকে চলে যাও, তুমি না পড়লেও পারবা। তোমাদের ডিজিটাল ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, যেটা তোমার ডিজিটাল ভলিউম এখনো ক্রিয়েট হয়নি, যেটা তুমি এখনো না দেখলে ব্ল্যাঙ্ক হয়ে যাও, সেই জিনিসগুলা ভালো করে পড়ো, সেই জিনিসগুলা টাইম দাও, ডেইলি এক পেপার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং 3টা করে এক্সাম দিবা ডেইলি। 3টা করে এক্সাম কিভাবে দিবা? একটা হচ্ছে তুমি যে ডেইলি পড়তেছো সেটার উপর একটা পেপার ফাইনাল এক্সাম দিলা, সেটার উপর একটা পেপার ফাইনাল এক্সাম দিলা, এটাই হলো একটা এক্সাম। ঠিক আছে? এটা তুমি তোমার সারাদিন পড়া শেষে একটা এক্সাম দিলা, তোমার সারাদিনের পড়াটা ঝালাই হয়ে গেল, যাতে ভুল গেল তুমি ইনস্ট্যান্ট বই থেকে দেখে নিলো, তোমার ওই দিনে পড়াটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা তুমি কি করতে পারো, আরেকটা হচ্ছে নর্মাল মডেল টেস্ট। নর্মাল একটা ফুল মডেল টেস্ট দিলা, ওই ফুল মডেল টেস্টটাও তোমার কিছু ভুল উঠে আসলো, কিছু আনরিভাইজ জিনিস উঠে আসলো, সেখান থেকে তুমি তোমার ডেইলি মিস্টেক গুলা বা এরিয়া মার্কিং গুলা, যে তোমার কোন কোন এরিয়া উইক, সেই মার্কিং গুলো তুমি করতে পারলা। আর লাস্ট আরেকটা যে থার্ড এক্সাম তোমার দিতে হবে, সেটা হচ্ছে মেডিকেল অথবা ডেন্টালের বিগত বছর প্রিভিয়াস ম্যাথ বা প্রিভিয়াস ডাটার কোশ্চেনটা নিয়ে বসে যাবে, প্রিভিয়াস মেডিকেল বা প্রিভিয়াস ডেন্টাল কোশ্চেনটা নিয়ে বসে যাবা। 2013 সালে যে কোশ্চেন আছে, 14 সালে যে কোশ্চেন আছে, ওই কোশ্চেনে কাটমার্ক তো 60 ছিল, আছে দেখি আমি কত তুলতে পারি, চেষ্টা করে দেখি আমার কত আসে, ওই সময় কোশ্চেন আমি কি কাটমার্ক রিচ করার মতো এলিজিবল হইছে কিনা, তুমি টেস্ট করো নিজেকে, ওই কোশ্চেনে এক্সাম দাও, তুমি দেখবা তুমি মোটামুটি একটা প্যাটার্ন ধরতে পারতেছো, মেডিকেলে কি টাইপের কোশ্চেন করে, তোমার একটা নতুন করে একটা প্যাটার্ন তোমার মাথায় আসতেছে, তুমি ওই অনুযায়ীও কিছু কিছু জায়গায় মনে হবে যাচ্ছে, যেহেতু এই টাইপের কোশ্চেন আসতেছে, ওই এরিয়াটা তো আগে ঠিক মতো পড়িনি, ওই এরিয়াটা একটু দেখি, তুমি সেভাবে আরো কিছু কিছু এরিয়া পাবা, তোমার আরো একটা মানে কি বলা যায়, আর একটা পয়েন্ট অফ ভিউ ওপেন হবে। তুমি প্রিভিয়াস মেডিকেল এবং ডেন্টাল কোশ্চেনটা সলভ করো, এখানে টাইম দাও 1 ঘন্টা, এখানে টাইম দাও 1 ঘন্টা, এখানে টাইম দাও 1 ঘন্টা, এই 3 ঘন্টা, এবং বাকি তোমার সারাদিন যতক্ষণ পড়তে পারো পেপার ফাইনাল করো, মোটামুটি তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই সব কিছু করতে থাকো, এবং হচ্ছে যেভাবে আমি এক্সাম স্ট্র্যাটেজি বললাম, সেই এক্সাম স্ট্র্যাটেজি গুলো এই 3টা মডেল টেস্টের ক্ষেত্রে তুমি সারাদিনে যে 3টা এক্সাম দিয়েছো, 3টার ক্ষেত্রেই তুমি হচ্ছে এই গত একটু আগে যে দেখালাম এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাইলে হচ্ছে প্র্যাকটিসে যখন স্ট্র্যাটেজিটা এসে পড়বে, তুমি তোমার স্ট্র্যাটেজিটাকে আরো ইমপ্রুভ করতে পারবা, তুমি এরকম পর্যায়ে আমার চেয়েও বেটার পর্যায়ে আসতে পারবা। ঠিক আছে? সো এখন সবকিছুর মূলে যেটা লাগবে সেটা হচ্ছে, যেটা এখন সবচেয়ে বেশি মানে কি বলা যায়, সবচেয়ে বেশি দুর্ভিক্ষ, সেটা হচ্ছে কনফিডেন্স। সেইটা হচ্ছে কনফিডেন্স, যে ভাইয়া আমি কনফিডেন্স পাই না, আমি এত কিছু করতেছি তারপর আমি ভয় পাইতেছি আমার চান্স হবে কি না। একটা জিনিস মাথায় রাখো, আল্লাহ যদি তোমার রিজিকে চান্স রেখে থাকেন, ইনশাল্লাহ তোমার চান্স কেউ নিতে পারবে না। তোমার এতগুলা সিট দরকার নেই, তোমার একটা সিট দরকার, এবং সিটটা পাওয়ার পদ্ধতি তুমি জানো, কি কি পড়তে হবে সেটা জানো, সে অনুযায়ী তুমি পুরা নিজের প্রিপারেশন এতদিন ধরে এত মাস ধরে সাজাইছো। ঠিক আছে? না পারার মতো কিছু নাই, যদি না তুমি মেন্টালি ব্রেকডাউন হয়ে যাও। তুমি জাস্ট মাথা ঠান্ডা রেখে এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। স্লিপ সাইকেল, যেটা সারা রাত জেগে পড়ে ফজর করে ঘুমানো, এই সাইকেলটা থেকে একটু বের হয়ে এসে রাতে ঘুমায় সকালে পড়ার চেষ্টা করো, যেহেতু মেডিকেল এক্সাম সকালে হবে। আস্তে আস্তে দেখবা যে তুমি তোমার উপর কন্ট্রোল পাচ্ছ। ঠিক আছে? ফোন ইউজেজ করতেছো ঠিক আছে, বাট চেষ্টা করবা এই লাস্ট কয়েকদিনে যতটা পারো মিনিমাইজ করতে, স্লিপ সাইকেলটা ঠিক করতে, আল্লাহর কাছে সাহায্য চাবা, ফ্যামিলির সবার সাথে নিজের ব্যাপারগুলো শেয়ার করবা, এবং তুমি তোমার রিভাইজটা, তুমি তোমার এক্সামের মধ্যে মার্ক গুলো যত ভালো আনতে পারবো, তত তোমার নিজের মধ্যে মোটিভেশন আসবে যে না, আমার মধ্যে আমার দ্বারা কিছু একটা সম্ভব। ঠিক আছে? স্টিল যদি কখনো কম আসে, আশা হতে হবে না, 2-1টা ব্রেকডাউন হইতেই পারে, ইসিজির মধ্যেও ড্রপ বিট থাকে, তোমার এক্সামের কার্ভেও ড্রপ বিট আসতেই পারে, সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকতে হবে, আর মাত্র অল্প একটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ সাদয় পূরণের স্বপ্ন তোমারও পূরণ হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।